প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। দর্শক, আজকে আমরা কথা বলবো গর্ভকালীন সমস্যা নিয়ে। কী ধরনের জটিলতা হয়, প্রথম ট্রাইমাস্টার কি হয়, এই বিষয়গুলি আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডাক্তার জান্নাত আরা বেগম। তিনি গাইনি অ্যান্ড অপস বিভাগের কনসালটেন্ট, বিআরবি হসপিটালস। ডাক্তার জান্নাত, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে নারীর তো একটা স্বপ্নই থাকে গর্ভধারণ করা। তো আসলে এই গর্ভধারণের বয়স সীমা আছে কিনা, মানে কখন নিলে ভালো হয় বা কখন নেওয়া উচিত না, এই বিষয়টি কিন্তু বলতেন। গর্ভধারণের সবচেয়ে নিরাপদ বয়স হচ্ছে মেয়েদের বয়স যদি 18 পর থেকে 29 বছর বয়স পর্যন্ত। এর থেকে কম বয়সে বাচ্চা নিলে মেয়েদের যেমন একটা শারীরিক গঠন যেমন পরিপূর্ণ হয় না, তাহলে কম বয়সে বাচ্চা নিলে সে গঠন যখন অপরিপূর্ণ থাকে তার রক্তশূন্যতা, বিভিন্ন শারীরিক জটিলতা শুরু হয়। তেমনি যেমন বেশি বয়সে 29 অথবা 30-এর পরে যদি বাচ্চা নেয়, তাহলে সেই ক্ষেত্রে আবার যেমন মেডিকেল যেমন ডিজিজ যেমন প্রেশার, ডায়াবেটিস বা অন্যান্য জেনেটিক ডিজিজ যেমন আমরা ক্রোমোজোমাল ডিসঅর্ডারগুলো বলি, ডাউন সিনড্রোম, অন্যান্য জেনেটিক ডিজিজগুলো সে সাথে হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য বলবো সবচেয়ে নিরাপদ মাতৃত্ব হচ্ছে 18 থেকে 29 বছর। তার মানে যেটা একটা স্লোগান আছে কিন্তু, 18 আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়। তো এটি আসলে আমাদের মানা উচিত। আর অনেকে আছে যে ধরেন একটু লেট বিয়ে হয় বা শেষের দিকে 35 ঊর্ধ্ব বাচ্চা নিতে চায়, তারা কি নিতে পারবে বা কোনো জটিলতা হয়? বাচ্চা নিতে পারবে, তার আগে তাদেরকে প্রি প্রেগনেন্সি কিছু কাউন্সেলিং এবং কিছু ইনভেস্টিগেশন তাদেরকে করে নিতে হবে। যেমন বললাম যে 35-এর পরে বাচ্চা নিলে তাদের যেমন মেডিকেল কিছু ডিজিজগুলো আসে, সেটাতে তার জেনেটিক কিছু প্রবলেম আসে, তাহলে তাকে আমাদেরকে দেখে নিতে হবে তার কোনো প্রবলেম আছে কিনা। প্রথম যেমন তাকে জেনেটিক স্ক্রিনিং করে নিতে হবে, তার থাইরয়েড, ডায়াবেটিস বা হাইপারটেনশন এরকম কোনো মেডিকেল ডিজিজ আছে কিনা সেগুলো জেনে নিয়ে তাহলে অপটিমাম একটা হেলথ কন্ডিশন অ্যাচিভ করার পরে তাকে আমরা বলবো প্রেগনেন্সি নিতে। এবং প্রেগনেন্সির পরেও তাকে আমাদেরকে কিছু জেনেটিক স্ক্রিনিং টেস্ট করতে হয়। ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, মানে 20 উইকস পর্যন্ত তাকে আমাদের কিছু জেনেটিক টেস্ট স্ক্রিনিং করতে হয়। তাহলে কি জেনেটিক ডিজিজ বলে ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটিস হচ্ছে কিনা সেটা জেনে নিতে হবে। তার মানে আপনি বলছেন যে যারা একটু বেশি বয়সে বাচ্চা নিতে যাচ্ছেন তাদের অবশ্যই একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বারবার শারীরিক সুস্থতা নির্ণয় করে এবং গর্ভধারণের পরে একটা ফলোআপ, মানে আপনাদের মাধ্যমে একটা। আরেকটা বিষয় আমরা বলি যে এখন আমরা কিন্তু একটু লক্ষ্য করি ইদানিংকালে যে অটিস্টিক বেবি বা আপনি ডাউন সিনড্রোমের কথা বলছেন, আমরা দেখি বাচ্চাদের অনেক ধরনের জটিল আগে আমরা এত দেখতাম, কিন্তু ইদানিংকালে আমরা একটু বেশি পাচ্ছি। এটার পিছনে কারণ কি বলে আপনি মনে করছেন? একটা হচ্ছে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর তো আছে, আমাদের খাবার দাবারের পলিউশন, স্ট্রেসফুল লাইফ, এবং এই যে বিভিন্ন ডিজিজগুলো যেমন কেউ আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম এরকম নিয়ে যদি কেউ কনসিভ করে তাহলেও হতে পারে। এবং ফলো আপ যদি না থাকে, প্রি প্রেগনেন্সি এই যে ফলিক অ্যাসিড যারা আমরা খেতে বলি, অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস আগে ফলিক অ্যাসিড খেতে বলি, এটা না হলে যে জন্মগত যে ত্রুটিগুলো হয় ক্রোমোজোমাল মানে যেমন স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, নিউরাল টিউব ডিফেক্ট, মাথার খুলি থাকে না, স্পাইনাল কর্ডের ডিফেক্ট, এগুলো তার কম হয়। ইভেন জেনেটিক ডিজিজগুলো যদি ইভেন আমরা ফলিক অ্যাসিড দিলে এই ডাউন সিনড্রোমের ফ্রিকোয়েন্সিটাও অনেকটা কমে আছে ফলিক অ্যাসিড যদি আমরা প্রি প্রেগনেন্সিটা দিয়ে থাকি। তার মানে আমরা দেখেছি যে একটা প্ল্যানিং আছে, গর্ভধারণের প্ল্যানিং আছে। তো একজন দম্পতি যখন বাচ্চা নিতে চান তাদের প্ল্যানিং করতে হবে। আসলে কতদিন আগে তাদের প্ল্যানিং করতে হয় এবং তারা যখন প্ল্যানিং করতে আপনাদের আসে, আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন? যখন প্রি প্রেগনেন্সি মানে প্ল্যানিং করতে আসে তখন তাদেরকে আমরা প্রথমে কিছু হেলথ অ্যাটলিস্ট তো 6 মান্থ টু 1 ইয়ার আগে তাকে আসা ভালো। যদি কারো অনেক লং টার্ম কোনো ডিজিজ থাকে তাহলে তাকে মিনিমাম 3 মান্থ হলেও তাকে আগে আসতে হবে। তাহলে আমরা তাকে এই চেক আপের সময় তাকে আমরা দেবো সে কোনো হেলথ স্ট্যাটাস কীরকম, তা ওবেস না আন্ডারওয়েট, অথবা তার কোনো রক্তশূন্যতা আছে কিনা, অন্য কোনো ডিজিজ আছে কিনা, তার ফ্যামিলিতে কোনো জেনেটিক ডিজিজ আছে কিনা, অথবা কোনো অথবা কারো জন্মগত ত্রুটিপূর্ণ কোনো বাচ্চা আছে কিনা, সেগুলো আমরা দেখে নিব। যদি থাকে কিছু প্রেগনেন্সিতে আমরা যেমন ফলিক অ্যাসিড দিয়ে রাখি 2-3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাবে এবং কন্টিনিউ করবে প্রথম 3 মাস পর্যন্ত ফলিক অ্যাসিড খাবে। তারপর যদি থাইরয়েড থাকে তাহলে থাইরয়েডকে আমরা আগে থেকে কারেকশন করব। অ্যাটলিস্ট 1 মান্থ আগে পর্যন্ত আগে প্রেগনেন্সি তাকে থাইরয়েডটাকে কন্ট্রোল লেভেলে আসতে হবে। ডায়াবেটিসটাকে 1 থেকে 2 মাস আগে তাকে ওয়েল কন্ট্রোল থাকতে হবে। HbA1c যেটা আমরা বলি প্রি প্রেগনেন্সিতে আমরা লাস্ট 3 মান্থে
ডায়াবেটিসের গড় এটা 6 অর লেস দেন 6 থাকতে হবে। তাহলে 6-এর উপরে থাকলে তার জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে ডায়াবেটিস থেকে ওয়েল কন্ট্রোল হবে, থাইরয়েড ওয়েল কন্ট্রোল হবে, প্রেশার কারো যদি হাইপারটেনসিভ থাকে, প্রেশারে থাকে, তাহলে প্রেশার থেকে কন্ট্রোল থাকতে হবে। কেউ যদি আগে থেকে ডায়াবেটিক থাকে, মুখে ডায়াবেটিক্সের ওষুধ খাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে প্রেগনেন্সি প্ল্যান করতে হলে তাকে প্রেগনেন্সি অ্যাটলিস্ট 1-2 মাস আগে থেকে তাকে আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগটাকে চেঞ্জ করে ইনসুলিনে কনভার্ট করতে হবে। আর কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ মানে প্রেশারের ড্রাগগুলো তাকে যেটা তার বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চার গ্রোথ হ্যাম্পার করবে, সেক্ষেত্রে ওগুলোকে আমরা চেঞ্জ করি। প্রেগনেন্সিতে সেফ যে ড্রাগগুলো হবে প্রেশারের জন্য সেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। তার মানে প্ল্যানিংটা যেটা আপনি বলছেন, প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, যে একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য, যে তার 3 মাস আগে থেকে অ্যাটলিস্ট তার চেকআপ করতে। যখন একজন মা, আমরা জানি যে শিশুটি মা গর্ভে 9 মাস থাকে, এইটাকে আপনারা আসলে কয় ভাগে ভাগ করে থাকেন? প্রেগনেন্সিটাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম 3 মাসকে আমরা বলি ফার্স্ট ট্রাইমাস্টার, এবং 13 সপ্তাহ থেকে 26 অথবা 27 সপ্তাহকে আমরা বলি সেকেন্ড ট্রাইমাস্টার, এবং 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহকে আমরা থার্ড ট্রাইমাস্টার। এই যে 3টা ভাগে, বাকি প্রতিটা ভাগে তার কিছু সমস্যা থাকে, এবং তাকে প্রপার কেয়ার না করলে প্রেগনেন্সিটাকে একটু ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের দেশে কিন্তু এন্টিনেটাল চেকআপটা কিন্তু একদম রুট লেভেল পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ করা আছে, আমাদের হেলথের যে স্ট্রাকচার সেটা। এখানে আপনারা যারা বলছেন যে 3টা ট্রাইমাস্টার ভাগ করলেন, এই এন্টিনেটাল চেকআপটা আসলে গর্ভধারণের কদিন পরে আসতে হয়, বা ফার্স্ট ট্রাইমাস্টারে আপনারা যখন গর্ভধারণ করে আপনার কাছে আসে, আপনারা কি পরামর্শ দেন বা কি করতে বলেন? ফার্স্ট ট্রাইমাস্টার বলতে আমরা প্রথম 12 সপ্তাহ বা 3 মাসকে বোঝাই। তাহলে অ্যাটলিস্ট প্রথম 2 মাসের মধ্যে তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ডক্টরের শরণাপন্ন হইতে হবে। কেন শরণাপন্ন হবে? প্রথমে তাকে প্রেগনেন্সিটা, এটা তার ট্রু প্রেগনেন্সি না ফলস প্রেগনেন্সি, সেটা আমাকে ডায়াগনোসিস করতে হবে প্রেগনেন্সি। আবার প্রথম প্রেগনেন্সিতে 8 সপ্তাহের মধ্যে আসতে হবে, এই জন্য প্রথমে একটা আমরা ডেটিং আল্ট্রাসাউন্ড করে থাকি। এই আল্ট্রাসাউন্ড আমরা জানতে পারি প্রেগনেন্সিটা হেলদি প্রেগনেন্সি না লাইভ অর ডেড প্রেগনেন্সিটা তার ইউট্রাসের মধ্যে না ইউট্রাসের বাইরে, বা অ্যাক্টোপিক প্রেগনেন্সি, সেটা আমরা জানবো। তার অনেক সময় তার পিরিয়ডের ডেটের সাথে তার প্রেগনেন্সিটা কোইনসাইড করে না, তার সেক্ষেত্রে আমাদের ডেটিং অফ প্রেগনেন্সি মানে ডেলিভারি একটা ডেট, এই যে ফার্স্ট 8 সপ্তাহের মধ্যে আমরা যে আল্ট্রাসাউন্ডটা করে থাকি ওটা তার একটা ডেলিভারি ডেট দেয়, এক্সপেক্টেড একটা ডেট দেয়, তাহলে ডেটিং একটা আল্ট্রাসাউন্ড। আর হচ্ছে প্রেগনেন্সিটার প্রথম 8 সপ্তাহের মধ্যে কিছু তার ডিফেক্টও বোঝা যায়, সেগুলো আমরা জেনে নিতে পারি। এটা হলো ফার্স্ট ট্রাইমাস্টার। আর আপনারা আসলে আমরা যেটা জানি যে গর্ভধারণের সাথে সাথে আপনারা তাদেরকে কিছু পরামর্শ দিয়ে থাকেন, আপনি চলাফেরার কিছু পরামর্শ থাকে, খাওয়া দাওয়ার মধ্যে কিছু পরামর্শ থাকে, কি পরামর্শ দেন ফার্স্ট ট্রাইমাস্টারে? ফার্স্ট ট্রাইমাস্টারে যে কিছু যেমন সমস্যা নিয়ে আসে পেশেন্টকে, যেমন বমি, মর্নিং সিকনেস, কারো মর্নিং হইতে পারে, কারো ইভিনিংও হইতে পারে এই সিকনেসটা। হ্যাঁ, মর্নিং কারো দেখবেন যে ইভিনিংও, বিকেলবেলায় এই সিমটমগুলো আমরা মর্নিং সিকনেস বলি। তাহলে এখানে তার খেতে পারে না, বমি হয়, মাথা ঘুরায়, টায়ার্ডনেস লাগে, এগুলোতে তখন আমরা বলি যে তাকে এডুকেট হাইড্রেশন, তাহলে প্রচুর পর্যাপ্ত পরিমাণে তাকে পানি জাতীয় জিনিস খেতে, যেন তাকে ইউরিনে ইনফেকশন না হয়, ডিহাইড্রেশন হয়ে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেন না হয়। তাহলে সেক্ষেত্রে খুব একটা খেতে না পারলে যে তার হেলথ কন্ডিশন খুব ডিটেরিওরেট করে তা না, কিন্তু প্রপারলি তাকে হাইড্রেশনটাকে মেনটেন করতে বলি আমরা। এবং ওই সময়টা তাকে আমরা ফলিক অ্যাসিড দিয়ে রাখি। প্রথম 8 সপ্তাহ পর্যন্ত বাচ্চার এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, তখন তাকে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিয়ে রাখি 12 সপ্তাহের জন্য, যেন বাচ্চার জন্মগত ত্রুটি থেকে অ্যাটলিস্ট 70-80% তার প্রিভেনশন হয়। কিছু স্ট্রাকচারাল যে মানে বাচ্চার জন্মগত ত্রুটিগুলো, এগুলো দিয়ে রাখি, তাকে ফলিক অ্যাসিড দেই। আবার দেখি যে তার প্রেগনেন্সিটাতে অন্য কোনো যদি বমি হয় তাহলে বমির ওষুধ দিয়ে থাকি। এবং সবশেষ যেটা হয় তাকে কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, যেহেতু পানি বেশি খেতে বলি এবং ভেজিটেবল জাতীয় খাবার খেতে বলি। তারপর যদি মনে হয় তাকে আমরা লেকজেটিভ বা কোষ্ঠকাঠিন্যের জন্য মেডিসিন দিয়ে থাকি। আর চলাফেরার ক্ষেত্রে আপনার কি পরামর্শ দেন? চলাফেরার ক্ষেত্রে যেমন সে ভারী প্রথম 3 মাসটা একটু অ্যাবর্শনের ঝুঁকি থাকে, তখন তাকে আমরা ভারী কাজগুলো কমবে না, রিক্সা জার্নিটা অ্যাভয়েড করতে বলি। ইভেন কয়টা স্টেপও আমরা বলি যে সহবাসটাকে প্রথম 3 মাস না করার জন্য বলে থাকি। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো আমরা যেটা খেয়াল করি যে অ্যাবর্শন বা গর্ভপাত হয়ে যাওয়া, এটা কিন্তু প্রথম দিকেই কিন্তু বেশি হয়। এটা আসলে কিভাবে প্রিভেন্ট করা যায়? প্রথম 3 মাসে যে অ্যাবর্শনগুলো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রোমোজোমাল মোর দ্যান 50% কজ যে জেনেটিক ডিজিজ অথবা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। এই জন্য আমরা প্রথম 3 মাসে তাকে দেখি যে আমি হিস্ট্রিগুলো, প্রি প্রেগনেন্সি হিস্ট্রি নিয়ে থাকি, তার জেনেটিক কোনো ডিজিজ আছে কি না,
যে আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কি না, ফ্যামিলিতে কোনো এরকম হেরিডিটারি কোনো ডিজিজ আছে কি না, অথবা তার কনজেনিটাল বা আত্মীয়স্বজনের মধ্যে বিয়ে কি না, সেই ক্ষেত্রে আমরা এগুলো হিস্ট্রি নিয়ে থাকি। এবং তার কোনো এই যে ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিজম এরকম কিছু থাকলে সেগুলো যদি থেকে থাকে তো এগুলোকে প্রপার কন্ট্রোল না করলে তাহলে একটা মিসক্যারেজের প্রবাবিলিটি থাকে। এগুলোকে আমরা প্রপারলি কন্ট্রোল দেবো। তাছাড়া কারো এই জন্য তাকে আমরা ফলো আপে আসতে বলবো এবং টাইম টু টাইম ম্যানেজ করলে তাই অ্যাবর্শনটা অনেকটুকু প্রিভেনশন করা আমরা অনেক সম্ভব। সময় দেখি ডক্টর জান্নাত যে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, অনেক জি। সময় দেখি এসিলির পেশেন্ট, জি। অনেক সময় দেখি রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, ওনারা আগের থেকে ডায়াগনোজড কিন্তু গর্ভধারণ করতে চায়, এবং আমরা তাদের হিস্ট্রি নিলে দেখি যে প্রায় ওনাদের একটা মিসড অ্যাবর্শন হয়েছে। হ্যাঁ, এই যে এসএলই, যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম তাদের বেলায় হয়, তাদের কোয়াগুলেশন হ্যাম্পার হয় এবং বেবি গ্রোথ রিটার্ডেশন হয়। এবং অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেটা সিএএলএ পজিটিভ অথবা অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি পজিটিভ, ওগুলোর বেলায় ইউজুয়ালি রিকারেন্ট ফার্স্ট ট্রাইমাস্টার অ্যাবর্শন ফার্স্ট 10 উইক্সের মধ্যে হয়ে থাকে। এই যেগুলো এগুলো কোয়াগুলেশন ডিফেক্ট হয়, সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে ডায়াগনোস হলে তাকে আমরা ক্লেকজিন, যদি কেউ আগে থেকে হেপারিন ওয়ারফেরিন জাতীয় কোনো ওষুধ খেয়ে থাকে তাহলে এগুলোকে চেঞ্জ করে আমরা হেপারিন দিয়ে থাকি অথবা ইকোস্প্রিন অ্যাড করে থাকি। তখন টাইম টু টাইম তাদের ওগুলোতে গ্রোথ রিটার্ডেশন, মায়ের বাচ্চার জন্ম গ্রোথ হ্যাম্পার হয় এবং মায়ের প্রেশার আসার সম্ভাবনা থাকে, ওগুলোকে টাইম টু টাইম মনিটর করতে হয়। না, অনেক সময় দেখি যে এই যে মারা যে আসে তাদের তো তাদের এসএলই আছে, কারো হাইপারটেনশন আছে, কারো ডায়াবেটিস আছে। আপনারা বলে থাকেন যে ওষুধটা সে খাচ্ছে যখন গর্ভধারণ করলো তখন তো সেই ওষুধগুলো তাকে কন্টিনিউ করা। তখন আমরা তাকে অ্যাসিলি যদি অথবা রিউমেটিক কিছু থাকে আমরা রিউমেটোলজিস্টের কাছে আবার পাঠিয়ে তাকে প্রেগনেন্সিতে সেফ ড্রাগগুলোকে তাকে কনভার্ট করতে পারি, মানে প্রেগনেন্সি সেফ যে ড্রাগগুলো আছে সেগুলো। ওগুলোতে নিয়ে। এছাড়াও আরেকটা বিষয় আছে যে অনেক সময় দেখা যায় যে অনেক ওষুধই সেবন করা যায় না, অনেক ওষুধের টেরাটোজেনিক ইফেক্ট থাকে, সেই কোনো সময় ওষুধের কারণেও তাদের গর্ভে জটিলতা হয়। তো সেই ওষুধগুলো তো যখন একজন প্রেগনেন্সি আগে যেগুলো আবার আগে থেকে ডায়াগনোস, সেক্ষেত্রে আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং করি তাকে এসএল ওই তার রিউমেটিকের ডক্টরের সাথে অথবা তার প্রাইমারি যে কনসালটেন্ট ছিল তার কাছে আমরা পাঠিয়ে সে এখন প্ল্যান করতে আসছে প্রেগনেন্সি, তখন ড্রাগগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। আর যদি কনসিভ করেই ফেলে তখন ফার্স্ট ট্রাইমাস্টার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ওনার কাছে পাঠিয়ে তাকে আবার তাকে অ্যাডভাইস নেওয়া হয় যেগুলো প্রেগনেন্সির জন্য সে ওই ড্রাগগুলো যেন দেওয়া হয়। যেমন অনেকের অ্যান্টিসাইকোটিক ড্রাগ খেয়ে থাকে তাদেরকেও আমরা পাঠিয়ে দিই, অথবা কারো ইপিলেপসি হিস্ট্রি আছে তাদেরকেও আমরা সেই ড্রাগগুলোকে চেঞ্জ করে অ্যাজ আর্লি, মানে এরকম ফার্স্ট 8 সপ্তাহে আমরা আসতে বলি এই জন্যই। ফার্স্ট 8 সপ্তাহে 8 উইক্সের মধ্যে আসলে তাকে আমরা ডক্টরের কাছে পাঠিয়ে আমরা সাইড বাই সাইড ওকে জয়েন্ট কনসালটেশন তাকে লাগবে। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা ফোন কল নিয়ে নিয়েছি। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন আপনার নাম, বয়স এবং পরিচয় বলে আপনার সমস্যার কথাটি বলুন। আমার নাম মরিয়ম, কিন্তু আমার বয়স 37, কিন্তু আমার ডায়াবেটিস, ইদানিং ধরাত্ম থাইরয়েড, এইগুলো করণীয় কি? আপনার সমস্যাটি আবার একটু পরিষ্কার করে বলুন, আপনার টিভির ভলিউমটা কমিয়ে নিন। হ্যালো, আমার ডায়াবেটিস, আবার ইদানিং টেস্ট করে ধরা পড়ছে যে থাইরয়েড, এগুলো জানতে কিছু করণীয় কি? আমরা আসলে পুরো কথাটি আমরা বুঝতে পারি, তবে যতটুকু বুঝেছি যে আপনার আসলে বয়স হলো 47 বছর এবং আপনি ডায়াবেটিসে আক্রান্ত। নিশ্চয়ই আপনি এই ধরনের কোনো, আচ্ছা এই বয়সে আমরা ডক্টর জান্নাত, যেটা আমরা জানি যে উনি 47, তা আমরা এবং এবং ওনার থাইরয়েডের সমস্যা আছে, তো আমরা যে জিনিসটা জানতে পারি বাচ্চা কাচ্চা বোধহয় হচ্ছে না তার। তো 47 যখন হয় আমরা কিন্তু আপনারা বলে থাকেন যে মেনোপজাল, নিয়ারলি পেরিমেনোপজে আছে সে, মেনোপজাল। তো আসলে এই সময় তো আসলে পেরিমেনোপজাল কিছু সিনড্রোম থাকে এবং থাইরয়েড এবং ডায়াবেটিস, এই জিনিসগুলো তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে আগানো উচিত। জি, তা আমরা আজকে যে আলোচনা করছিলাম যে প্রথম ট্রাইমাস্টারের আপনি বলছিলেন কিছু কমপ্লিকেশন কথা, আমরা যেটা জানতে চাই যে এই প্রথম ট্রাইমাস্টারে আসলে এন্টিনেটাল চেক আপ, যেটা একজন নারী গর্ভধারণ করলেন তার কতদিন পর পর এন্টিনেটাল চেক আপ আসতে হয়? ফার্স্ট ট্রাইমাস্টারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি মনে হয় তখন প্রেগনেন্সি পজিটিভ তখনই তাকে ডক্টরের কাছে শরণাপন্ন হতে হবে। প্রথম 12 সপ্তাহের মধ্যে তাকে একবার হলেও তাকে অ্যান্টিনেটাল ভিজিটে আসতে হবে। প্রথম 12 সপ্তাহের পর থেকে তাকে
28 সপ্তাহ পর্যন্ত প্রত্যেক মাসে মাসে একবার করে আসতে হবে, এবং 28 সপ্তাহ পর থেকে 37 সপ্তাহ পর্যন্ত সে 2 সপ্তাহ পর পর একবার ডক্টরের কাছে আসবে। 37 সপ্তাহ পর থেকে 40 সপ্তাহ পর্যন্ত সে সপ্তাহে একবার করে আসবে। তো এই যে তারা আসছে, যে আপনারা কি করে থাকেন তখন? এই যখন সে ফলো আপে আসে তখন তাকে আমরা যারা আমি যে প্রথম প্রথম যখন তাকে আসতেছে। হিস্ট্রি জিজ্ঞেস করি, তার কোনো প্রবলেম আছে কিনা, কি প্রবলেম সে ফেস করতেছে, এবং আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দিই। আমরা তাকে এক্সামিন করে দেখি তার কোনো রক্তশূন্যতা আছে কিনা, তার কোনো প্রেশার আছে কিনা, তার ওজন প্রপারলি বাড়তেছে কিনা, এই তার অন্য কোনো প্রবলেম আছে, বেবির গ্রোথ তার ঠিক মতো হচ্ছে কিনা, পানি বেশি কিনা, পানি কম কিনা, এই সব জিনিসগুলো তখন আমরা চেক আপের সময় যখন দেখি তখন আইডেন্টিফাই, তখন প্রপার তাকে ম্যানেজমেন্ট দিতে হয়। এই প্রথম ভিজিট আপনারা কি কি পরীক্ষা করে থাকেন? প্রথম ভিজিটে প্রথম আমরা দেখিতে তখন সিবিসি করতে দিই, তার রক্তশূন্যতা অথবা ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা, ইউরিন টেস্ট দিই ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, তাকে কিডনি ফাংশন ঠিক মতো আছে কিনা, সিরাম ক্রিয়েটিন করি, ব্লাড গ্রুপ জানা না থাকলে তাকে আমরা ব্লাড গ্রুপটা জানতে দিই। এখন হচ্ছে থাইরয়েড টেস্টটা করতে দিই। এখন থাইরয়েড যেহেতু ফার্স্ট ট্রাইমাস্টারে মিসক্যারেজের একটা বড় কজ, থাইরয়েড এখন আমরা স্ক্রিনিং করতে দিই, এবং তার কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো ডিজিজ যেমন ভিডিআরএল যেমন সিফিলিস ওটা আমরা করতে দিই। এবং এই পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি কোনো সমস্যা ধরা পড়ে আপনার তাকে আমরা ট্রিটমেন্ট। প্রপারলি ট্রিট। আমরা কিন্তু জানি যে গর্ভকালীন সময় মায়েদের টিকার একটা বিশাল ভূমিকা থাকে। জি তো এখন একটা বিষয় আছে যে গর্ভধারণের পরে টিকা দেয়, আমরা জানি যে 1 মাস পর একটা টিকা দেয়। জি আবার যাদের 5টি টিকা দেওয়া আছে আগে থেকে তাদের দিতে হয় না, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। প্রেগনেন্সি আমরা কিছু কিছু ভ্যাকসিন দিয়ে এসে সবচেয়ে কমন যেটা হচ্ছে আমরা টিটানাস। এই যে আমাদের দেশে 15 থেকে 45 বছর বয়সের মাদেরকে একটা টিকা দেওয়া হয়, 5টা টিকা টিটানাসের। কেউ যদি আগে সেটা কমপ্লিট করে থাকে তাহলে তার আর টিকা দেওয়া লাগবে না। তবে কোনো কোনো জানালে বলে যে যদি লাস্ট টিকাটা 10 ইয়ার্সের বেশি হয়ে থাকে তাকে একটা ডোজ দিলে ভালো হয়, তার ইমিউনাইজেশনটা ভালো হয়। একটা হচ্ছে টিটানাসের খেলা। কেউ যদি হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে থাকে তাহলে এটা তো লাইফ লং না, এদিকে আমরা তাকে অ্যান্টিবডি টাইটারটা করে থাকি। কারো যদি টাইটারটা মোর দেন 10 থেকে থাকে তাহলে আর তাহলে বুস্টার ডোজ দেওয়ার দরকার নেই। কারো যদি টাইটার লেভেলটা কম থাকে, হেপাটাইটিস বি অ্যান্টিবডির লেভেলটা, তখন তাকে আমরা বুস্টার ডোজ দেওয়ার কথা বলি। আর কেউ যদি ভ্যাকসিন না দিয়ে থাকে হেপাটাইটিস, তখন তাকে প্রেগনেন্সিতে আর্লি আসলে আমরা তারা শিডিউলকে বলে দিই, তাহলে হোল প্রেগনেন্সিতে অ্যাটলিস্ট 3টা টিকা দিতে পারবে। আর যদি না দিয়ে থাকে যখনই সে নিতে চায় হেপাটাইটিস HbS নেগেটিভ হলে আমরা তাকে ভ্যাকসিনের জন্য অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি যেটা বলছেন যে এই যে 5টি ডোজ টিকা দেওয়া থাকলে জি। তাকে আর এই গর্ভধারণের সময় আর টিকা দেয়া দেওয়ার লাগে না, প্রয়োজন কিন্তু পড়বে না। আচ্ছা, জি। কারো যদি না দেওয়া থাকে তখন কিন্তু তাকে আপনার সেই ক্ষেত্রে প্রেগনেন্সিতে 2টা টিকা দিবে। 5 মান্থ টু 7 মান্থের মধ্যে পরপর 2 মাসে সে 2টা টিকা দিবে। আচ্ছা, এরপরে কি সে আরো যে এরপরে আবার যে শিডিউল অনুযায়ী 3টা তাকে টিকা বাকি আছে। 3টা টিকা সে দিয়ে দিবে। তার 1 ইয়ার পরে একটা, পরপর 3 ইয়ার্সে সে 3টা টিকা দিয়ে দিবে, তাহলে ফার্স্টটা টিকা হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রথম ট্রাইমাস্টারে যেটা আছে যে আপনার টিকা দেওয়া থাকলো, এবং জি। ধরেন কিছু রোগী আছে হাইপারটেনশন, জি কিছু রোগী আছে ডায়াবেটিস। যেমন হাইপারটেনশনের পেশেন্টরা যারা গর্ভধারণের আগে কিন্তু এক ধরনের ওষুধ খেতেন, জি কিন্তু যখন সে গর্ভধারণ করে গেলেন আপনার কাছে আসলে আপনার পেশেন্টটা খুব বেশি পাচ্ছেন, তখন তো আসলে আগের ওষুধ তারা আপনার কন্টিনিউ করেন না, তখন তখন তো আপনার প্রেগনেন্সি সেফ যে হাইপারটেনসিভ ড্রাগ ওগুলোকে আমরা দিয়ে থাকি। আর কেউ যদি প্রেগনেন্সি আগে থেকে ওরাল ড্রাগ নিয়ে এসে কনসিভ করলো, তখন আমরা সাথে সাথে স্টপ করে তাকে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে তাকে ইনসুলিনের ডোজটাকে অ্যাডজাস্ট করা হয়। আবার ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় তারা ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খেতেন, ওটাকে কিন্তু স্টপ করে দিতে আপনারা হবে। আসার পরে আপনার ইনসুলিন শুরু করে, জি। কিন্তু অনেকের কিন্তু ইনসুলিন নেওয়ার আগ্রহটা খুব কম থাকে, নিতে চায় তখন না। তাকে আমাকে কাউন্সিলিং করতে হবে যে এই ড্রাগ তার বেবির জন্য খারাপ এবং ইনসুলিন তার জন্য সেফ। তখন তাকে বেবির জন্য হলো নিতে হবে, সেটা সব মা নিচ্ছে বাচ্চার জন্য সব স্যাক্রিফাইস করবে, এটা রাজি হয়। আচ্ছা, এটা তো ফার্স্ট ট্রাইমাস্টারের কথা। সেকেন্ড ট্রাইমাস্টারে যখন ভিজিটে আসে জি। তখন কয়টা ভিজিট আপনাদের দিতে হয়? সেকেন্ড ট্রাইমাস্টারে যে 13 থেকে 27 সপ্তাহ পর্যন্ত প্রত্যেক মাসে একটা করে যাবে। প্রতি মাসে At একটা। least তখন আপনারা প্রতি প্রতি মাসে। মাসে আপনারা কি চেক করে থাকেন? প্রতি মাসে প্রথমে যে রক্তশূন্যতা আছে কিনা দেখি, ব্লাড প্রেশার দেখি, তার পেটের সাইজ ঠিক মতো বাড়ছে কিনা। আমরা 13 সপ্তাহের সময় একটা অ্যানুয়াল অ্যান্টি স্ক্যান বলি আমরা, জেনেটিক স্ক্রিনিং, ডাউন স্ক্রিনিংগুলো করা হয়। ওই সময়টাতে তার অ্যানএনকেফালি আছে কিনা, অন্যান্য কিছু মাইনর কিছু মেজর কোনো ডিফেক্টগুলো তাকে বোঝা যায়। 13 উইক্সের সময় আমরা দেখি নিউকাল ট্রান্সলুসেন্সি বলি, যেটা দিয়ে আমরা ডাউন স্ক্রিনিং বলা হয়। 13 উইক্সের সময় আমরা একটা আল্ট্রাসাউন্ড করি, এবং প্রতিটা ভিজিটে তাকে আমরা তার পেটের সাইজ বড় হচ্ছে কিনা, ট্রাইমাস্টার মানে উইক্স অনুযায়ী, তারপর তার কোনো রক্তশূন্য আছে কিনা, তার প্রেশার বাড়তেছে কিনা, তার ইউরিনে কোনো ইনফেকশন হচ্ছে কিনা, এগুলো তাকে জিজ্ঞেস করি এবং তাকে আমরা টেস্ট করতে দিই। এবং 20 উইক্সের সময় আমরা একটা
18 to 22 উইক্সের সময় একটা অ্যানুয়াল স্ক্যান করতে দিই, বেবি স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি আছে কি না। তাহলে মেজর কোনো ডিফেক্ট থাকলে তখন তাকে আমরা কাউন্সিলিং করি। এই প্রেগনেন্সিটা তাকে কন্টিনিউ করাটা তার বেবির জন্য সেফ হবে না, তখন আমরা টার্মিনেশনের কথা বলি। এই সময়টাতে তার তার যদি ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা থাইরয়েড থেকে উঠলে আমরা 3 মাস পর পর আমরা ফলো আপ, ওই যে থাইরয়েড থাকলে 3 মান্থ পর পর আমরা থাইরয়েড Check করব। স্ট্যাটাসটা চেক করে নিই। প্রত্যেকটা ভিজিটে আমরা ডায়াবেটিসটা চেক করে নিই, প্রেশারটা আমরা মনিটর করি। যারা আগে থেকে হাইপারটেনসিভ তাকে আমরা কিডনি ফাংশনটাও দেখে নিই। ডাক্তার জান্নাত, আমরা আসতেছি আপনার কাছে, একজন দর্শক যুক্ত হয়েছে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলেন। দুঃখিত দুঃখিত, ফোনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার সংযোগ আসলে আমরা কথা বলবো। আমরা যে প্রসঙ্গে ছিলাম, অ্যানোমালি স্ক্যান বলছি। জি। অ্যানোমালি স্ক্যান তো একটা ভাইটাল জিনিস যেটা জি। বলছেন। অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা এই শিশুটির কোনো সমস্যা আছে কিনা আমরা নির্ণয় করতে, ইভেন হার্টেরও সমস্যা হার্টের আছে ফটো, কিনা। হ্যাঁ, মেজর ডিফেক্টগুলো আমরা বুঝতে তো পারি। সেক্ষেত্রে যদি কিছু সমস্যা থাকে, এটা আপনার সমাধান দেওয়ার জন্য বা অন্যান্য যেগুলো কারেক্টেবল সেগুলোকে বলি প্রেগনেন্সি কন্টিনিউ করার পর। এবং প্রেগনেন্সির সময় আমরা যে ডিপার্টমেন্ট, যেমন অনেকে রেনাল প্রবলেম থাকে, অনেকের কার্ডিয়াক প্রবলেম থাকে, অনেকের যেমন অন্য অন্য প্রবলেম, যেমন অ্যাবডোমিনাল ওয়াল ওপেন থাকে, অথবা যেটা কারেক্টেবল। যেগুলো কারেক্টেবল, নন কারেক্টেবল হলে আমরা তাকে বলি টার্মিনেশনের করতে হবে। আর কারেক্টেবল হলে আমরা ওই ডিপার্টমেন্টের ডক্টরের সাথে কথা বলে আফটার ডেলিভারি তাকে ওই ডিপার্টমেন্ট তাকে ওই ডক্টরের সাথে তাকে আমরা পাঠিয়ে আর দিই। আপনার তো থার্ড ট্রাইমাস্টার যেটা বলছি ফাইনালি, জি। সেখানে তাদের একটা প্ল্যানিং থাকে কোন হসপিটালে সে ডেলিভারি করবে, delivery, হ্যাঁ, তার তার- সিজার প্রয়োজন আছে কিনা, বা Mode of delivery টা আমরা ঠিক ট্রান্সপোর্ট করি, ঠিক জি, আছে জি, কিনা, জি। ফিনান্সিয়াল বিষয়গুলো কিন্তু জি, আপনারা জি, পরামর্শ দিয়ে জি। থাকেন। অনেক ধন্যবাদ ডাক্তার জান্নাত আরা বেগম, আপনার সুন্দর পরামর্শ। নিশ্চয়ই যারা গর্ভধারণের চিন্তা করছেন বা যারা গর্ভধারণ করেছেন তাদের জন্য অনেক উপকার আসবে আপনার এই পরামর্শ। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে জানলাম যে গর্ভকালীন সময় কিছু জটিলতা অ্যারাইজ করে। তো আমাদের দেশে গ্রামে গঞ্জে কিন্তু এই এন্টিনাল চেক আপ সেন্টারগুলো চালু আছে। যারা গর্ভধারণ করেছেন নিয়ম মতো এই সেন্টারগুলোতে আপনারা ভিজিট করবেন। আপনার গর্ভের কোনো সমস্যা আছে কিনা, আপনার নিজের কোনো জটিলতা আছে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, প্রেশার কন্ট্রোল আছে কিনা, এই জিনিসগুলো জেনে নিলে আপনার গর্ভজাত শিশুটি সুস্থ এবং সবল হয়ে জন্মগ্রহণ করবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।